আমরা মানে শুনতে পাই যে বাংলাদেশের জনগণকে অভিযোগ দিচ্ছে তারা যে আমাদের বাংলাদেশের জনগণ তাদের গম কেটে নিয়েছে। পক্ষান্তরেও তারা এসে আমাদের গাছ কাটা শুরু করে দিয়েছে। আমরা কোনো গম কাটেনি ভাই, একটা গমও কিন্তু কাটা হয়নি, কিন্তু তারা একটা অভিযোগ দিচ্ছে গম কেটেছে, আমাদের গাছ কাটা শুরু করেছে। আমরা তো আমাদের মাটি এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেবো না। আমরা পক্ষান্তরে শুরু করলাম, মনে করেন যে ধাওয়া পাল্টা ধাওয়া, এভাবে চলতে থাকে। এভাবে চলতে চলতে এমন একটা পর্যায়ে কি করছে, বিএসএফকে দেখছি তারা মনে করেন যে কাঁদানি গ্যাসের মতন একটা গ্যাস ছাড়ছে। আমি নিজেই আমার পাশে আমার এই 10 হাত দূরে পড়লো, আমি চোখ মুখ দিয়ে আমি কিছুই বলতে পারি না ভাই, চোখ জ্বলছে, বমি হওয়া শুরু হয়ে গেছে। তো পক্ষান্তরে আমার পাশের একজন আমাকে নিয়ে গেল। উত্তেজনার শুরুটা ফসল কাটা দিয়ে, এক পর্যায়ে তা গড়ায় তুমুল মারামারিতে, ঘটে ককটেল হামলার ঘটনাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ভারত বাসিন্দাদের মধ্যে হয় এই সংঘর্ষ। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। আর ভয়াবহ এই ঘটনার পর দুপারে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি, বিএসএফ। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফম্যান, উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রুজ জনপ্রিয় এই ডায়লগটি দিয়েছিলেন সাবেক বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 10 ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ কারাভোগের পর অবশেষে সম্প্রতি মুক্ত বাতাসে বের হলেন তিনি। কিন্তু বাবরকে অনেকে ডাকেন 7 বোনের এক ভাই হিসেবে। 17 বছর পর জেল থেকে বের হওয়া বাবরকে কেন 7 বোনের এক ভাই বলা হয়, কিংবা তার 7 বোনই বা কারা? আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও ভারতকে এক মুঠো মাটি আমাদের বাংলাদেশের জনগণ ছাড় দিবে না। আবারও চাঁপাইনবাবগঞ্জের ভারত এবং বাংলাদেশ সীমান্তে কঠিন উত্তেজনা শুরু হয়েছে, রণক্ষেত্র শুরু হয়েছে সেখানে। দর্শক, ভারতের লোকজন বাংলাদেশের গাছ কাটা নিয়ে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ জনতা এবার খেপে গেছে। বাংলাদেশের মানুষের এক ফোঁটা রক্ত থাকতেও ভারতকে ছাড় দেওয়া হবে না। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে উত্তেজনার কারণ হচ্ছে একমাত্র ভারতের সেই কুলাঙ্গার, ভারতের সেই বাস্টার্ড শুভেন্দু, সেই শুভেন্দু এবং সেই দালাল মিডিয়ার মাফিয়া সরকারের শেখ হাসিনার দালাল সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যারা ভারত এবং বাংলাদেশের জনগণদেরকে খেপিয়ে দিয়েছে, তাদেরকেও কঠিন ধুলায় রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। এদিকে ভারতের বাবা লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে মুক্ত হয়েছেন। তোদের বাবা এবার বাহিরে চলে এসেছে। দর্শক, বাংলাদেশে অনেকেই তাকে বলতো 7 বোনের এক ভাই। সেটির অর্থ কি আপনারা জানেন? সেটির অর্থ ছিল ভারতের 7 সিস্টারের মতো 7টি জায়গা সে দখল করতে চেয়েছিল। আবার সে বাংলাদেশের টাইগার লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের আকাশের নিচে প্রকাশ্যে মাটিতে চলে এসেছে। তোরা আর কিচ্ছু করতে পারবি না, এখন শুধু তোদের মার খাওয়ার পালা। এখন তোদের মা নেই, তোদের মায়ের ষড়যন্ত্রে বাংলাদেশের বাগা বাগা লোকদেরকে জেলে ভরেছিলি, এখন আর সেই সুযোগ নেই। এখন ভারতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ তথ্যটি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, প্রতিবাদ করার জন্য হলেও আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখেন তুমুল উত্তেজনা, বিজেপি তুমুল উত্তেজনা চলছে।
উত্তেজনার শুরুটা ফসল কাটা নিয়ে, এক পর্যায়ে তা গড়ায় তুমুল মারামারিতে, ঘটে ককটেল হামলার ঘটনাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ভারত বাসিন্দাদের মধ্যে হয় এই সংঘর্ষ। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। আর ভয়াবহ এই ঘটনার পর দুপারে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি, বিএসএফ। কয়েকদিনের ব্যবধানে আবারও উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ। এটা বিএসএফ এবং তার জনগণের যে ইন্ডিয়ায় আমরা যেটা শুনতে পেলাম যে এই যে বর্ডারে যেটা তার বেড়া দেওয়া চলছিল, এই কাজটা তো এখন বন্ধ, কিন্তু তারা কাজটা করবে এই কারণে একটা প্ল্যান করে বর্ডারে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এটা করে যায়। জমিনপুর 11টার সময় 12টার সময় আমাদের এই কিরণগঞ্জ বর্ডারে এসে গন্ডগোলটা শুরু হয়ে গেল। কিনা তো অভিযোগ করছে গম কেটেছে। কোনো গম কাটা হয়নি ভাই, আমরা কোনো গম কাটতে যাইনি তাদের মাটিতে। তারা অভিযোগ দিচ্ছে, এটা কিন্তু ভিত্তিহীন, কোনো আমাদের প্রমাণ নাই তাদের। ওদের কাছে বড় বড় হাস্যা গম কি বলবো আপনার সব রকমই মনে করেন আমরা করতে পারিনি। আমরা প্রায় দেড় ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া করি। তারা আমাদের দুইজনকে কোপ মেরেছে এখানে ভাই, একদম ছোট বাচ্চা কোপ মেরেছে। এই জায়গাটা মনে করেন যে কি অবস্থা আল্লাহ পাকই ভালো জানে, বুঝছেন, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আমাদের জায়গা ওরা দখল করে আপনার অনেকগুলা গাছ কেটে দিয়েছে, আমাদের দেশে এসে আর কি আমরা প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসা কাত্তা বললম, তারপরে তীর ছিল আপনার, তারপরে ককটেল মেরেছে, বোমা মেরেছে। হ্যাঁ, তারপরে আপনার আমাদের মোটামুটি 5 জনের পর্যন্ত আহত হয়েছে। আপনার বিজিবির একটা আপনার লোক কেটে দিয়েছে ওদের পাবলিকে আপনার। আর আপনার আমাদের এক ভাইয়ের আপনার কান কেটে দিয়েছে আপনার, আর চোখ নষ্টর পাশাপাশি চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো এরকম। আজকে ভারতের ওপারের যে জনগণ আছে ওরা আমাদের বাংলাদেশের জমি দখল করছে জোরপূর্বক। আমাদের আম গাছ, গাছগাছালি, সরষা, বড়ই গাছ, তারপর হচ্ছে পেয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে অন্যায়ভাবে। ভুট্টা জনগণ বিএসএফ এর সহায়তায়, বিএসএফ নিজে সহায়তা করে এবং আমাদের বিজিবির উপরে ভারতের বিএসএফ তাক করে হাত বোমা, গ্যাস, কাঁদানি গ্যাস, মানে বিভিন্ন রকমের ককটেল, তাদের গ্রেনেড হামলা তারা আমাদের মানে সাধারণ জনগণের কেউ মারছে এবং বিজিবির উপর আক্রমণ করছে। সেটাকে আমরা উপলব্ধি করে আমরা সবাই আমাদের শিবগঞ্জ উপজেলার সাধারণ জনগণ এখানে ছুটে এসেছে আমাদের দেশের মাটি রক্ষা করতে এবং ইন্ডিয়ার বিপক্ষে আমরা এই সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা ইন্ডিয়ার এই যে আগ্রাসন, ইন্ডিয়ার যে মানে আমাদের প্রতি যে হামলা, এই হামলাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বদা বাংলাদেশের সাধারণ জনগণ যত রকমের স্টুডেন্ট দলবল নির্বিশেষে আমরা সবাই প্রস্তুত আছি। বিএসএফ দেখছি চায়রাকে শুরু করেছে, টিএসএল চালাইছে, ধুম্মা করছে। বিজেপি অতটা ছিল না, বিজেপি আমরা ডাক দিয়ে যেতে দেয় না। তেমনি আমরা সবাই আমরা তো চায়রাকে সম্পূর্ণ আমরা পাথর মাথে যা পাইছি লাঠি মাটিলে প্রতিহত করছি। এভাবে আসি এখন কি অবস্থা? এখন বিটিআর হলো থম অবরোধ নিয়ে করছে, চায়রাকে সবকে রোডের পাশে দিয়েছে। আমরা সীমাটা দাঁড়িয়ে আছি সবসময়, গাছটা কেটে ফেলতে সব, আম গাছ, ভোর গাছ কেটে ফেলতে সব। আমাদের বিএসএফ এর নেতৃত্বে ভারতীয় জনগণ এবং বিএসএফ নিজে আপনার তীর ধনুক, বম এবং ককটেল, কাঁদানি গ্যাস এবং হচ্ছে ভারতীয় জনগণ ওখানে যে পাথর নিক্ষেপ করছে। বিশেষ করে আমি দুইজনকে দেখেছি একেবারে রক্তাক্ত হতে। পাথরের রক্তাক্ত হয়েছে আমাদের বাংলাদেশের জনগণ। দুইজনকে দেখেছি, একজনকে বিশেষ করে একেবারে চোখের এই বাম পাশটা পাথর নিক্ষেপ করে একেবারে রক্তাক্ত হয়ে যায় এবং আর একজনকে তীর ধনুকের এই হাতের এই পাশ দিয়ে তীর ধনুক বয়ে চলে যায়। এটা হচ্ছে ভারতীয় জনগণ এবং বিএসএফ এর যেটা আমরা লক্ষ্য করছি, একেবারে বিএসএফ নিজে গায়ে কাঁদানি গ্যাস এবং হচ্ছে আপনার বম চার্জ করছে নিজে। এটা আমরা প্রত্যক্ষ সাক্ষী আর কি। তো আমি এটা বলতে চাই যে এবং দেখা গেল যে আমাদের সীমান্তে যে সমস্ত আম গাছগুলো রয়েছে, আম গাছগুলো একেবারেই কেটে ফেলেছে তারা। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রুজ জনপ্রিয় এই ডায়লগটি দিয়েছিলেন সাবেক বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
10 ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ কারাভোগের পর অবশেষে সম্প্রতি মুক্ত বাতাসে বের হলেন তিনি। কিন্তু বাবরকে অনেকে ডাকেন 7 বোনের এক ভাই হিসেবে। 17 বছর পর জেল থেকে বের হওয়া বাবরকে কেন 7 বোনের এক ভাই বলা হয়, কিংবা তার 7 বোনই বা কারা? ভারতের আসাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড সহ 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স নামে অভিহিত করা হয়। ভারতের এই রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থান বেশ সংবেদনশীল হিসেবে পরিচিত। ভারতের এই 7 রাজ্যকে ঘিরেই আছে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যের বিষয়ে তার ভূমিকা আজও উপমহাদেশের ভূ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের এসব রাজ্যে স্বাধীনতাকামীদের সহযোগিতার চেষ্টা। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা দায়ের করা হয়। এ মামলার একজন অন্যতম আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 2004 সালে 10 ট্রাক অস্ত্রের ঘটনায় বাবর সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই অস্ত্রগুলোর উদ্দেশ্য ছিল 7 সিস্টার্স অঞ্চলের স্বাধীনতাকামীদের হাতে তুলে দেওয়া। বলা হয় এই অস্ত্র আসার উদ্দেশ্য ছিল ভারতের ভূখণ্ডে বিদ্রোহ জোরদার করা। মামলায় অভিযোগ করা হয় তিনি এই অস্ত্র আমদানি রপ্তানিতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। অভিযোগ ছিল তিনি অপারেশন সম্পর্কে অবগত ছিলেন এবং এ ব্যাপারে তিনি সুবিধা প্রদান করেছিলেন, যা এখন ভুল প্রমাণিত হয়েছে। বলা হয় চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করেছেন, যদিও বিষয়টি প্রমাণিত নয়। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক উত্থান শুরু হয় 1991 সালে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচনের মধ্য দিয়ে। 2001 সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এর পেছনে বাবরের ভূমিকা বিশেষভাবে আলোচিত। 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সম্প্রতি তিনি দীর্ঘ 17 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, আপনার মনে কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।